বন্ধুরা ২০২৬ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে প্যারেড গ্রাউন্ডে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী তাদের সক্ষমতা এবং শক্তি দেখিয়েছে। সেই সাথে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন দেশের গণ্যমান্য রাষ্ট্রদূতরা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এত বড় অনুষ্ঠান করে নিজেদের শক্তি দেখিয়েছে না দুর্বলতা দেখিয়েছে, নিজেদের সক্ষমতা দেখিয়েছে না নিজেদের দুর্বলতা সবার সামনে তুলে ধরেছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। এবং বর্তমানে বাংলাদেশের কোন কোন অস্ত্র ক্রয় করতে হবে এবং কোন কোন অস্ত্র নিজ দেশে তৈরি করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। এবং ইরানের কাছ থেকে বাংলাদেশের কি কি শিক্ষা নেওয়া উচিত এবং কোন কোন অস্ত্র বাংলাদেশেই তৈরি করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। এবং আজকের এই ভিডিওটিতে আমি এমন সব তথ্য তুলে ধরব যেগুলো বাংলাদেশের বড় বড় মিডিয়াও আপনাদের সামনে প্রকাশ করতে ভয় পায়, কিন্তু আমরা ছোট্ট একটি ইউটিউব চ্যানেল হয়েও আমরা সেসব সত্য আপনাদের সামনে তুলে ধরব। এবং বাংলাদেশ কেন সামরিক শক্তিতে এগিয়ে যেতে পারছে না এবং বাংলাদেশ কেন নতুন কোনো অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারছে না, এর পিছনে ভারতের র কীভাবে জড়িত সেই বিষয়েও স্পষ্টভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেকটি দেশই কিন্তু তাদের দেশের স্বাধীনতা দিবসে তাদের শক্তি প্রদর্শন করে। তারা স্বাধীনতার পর এ পর্যন্ত কি কি শক্তি অর্জন করেছে এবং কি কি নতুন অস্ত্র বহরে যুক্ত করেছে সেসব তুলে ধরে কিন্তু এইসব বড় বড় প্যারেডে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এবারে স্বাধীনতা দিবসে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী তাদের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এবং এই অনুষ্ঠানে সে সময় ছিল বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূত থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিক। পুরো বিশ্বের সামনে বাংলাদেশ কী কী অস্ত্র দেখিয়েছে এবং বাংলাদেশের এই অস্ত্র দেখানো কেন লজ্জাজনক, চলুন সেটিও দেখে আসি। বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই প্যারেড অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সবথেকে আধুনিক অস্ত্র ছিল মিগ-29, যে বিমানগুলো 60-এর দশকের, এবং এই বিমানগুলোকে বাংলাদেশ ক্রয় করেছিল 1999 সালে। তারপরে প্রায় 27টি বছর চলে গেছে, নতুন কোনো যুদ্ধবিমান যুক্ত হয়নি বাংলাদেশের বহরে। দেখুন বন্ধুরা, 27 বছর কিন্তু কম সময় নয়। প্রতি বছর যদি বাংলাদেশ একটি করেও যুদ্ধবিমান কিনত তাহলে আজকে প্রায় 27টি নতুন যুদ্ধবিমান থাকতো বাংলাদেশের বহরে। এই দীর্ঘ 27 বছরে কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি বাংলাদেশ। বাংলাদেশ মোট 8টি যুদ্ধবিমান ক্রয় করেছিল এবং সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা। 2001 সালে শেখ হাসিনার পতনের পরে তারপরে বাংলাদেশের ক্ষমতায় আসে খালেদা জিয়া। খালেদা জিয়া প্রায় 8-9 বছর ক্ষমতায় ছিল সে সময়। তিনি সেই 8-9 বছরে একটিও নতুন যুদ্ধবিমান ক্রয় করেনি। এরপর শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা দীর্ঘ 16 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল। সেও কিন্তু একটিও নতুন কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি। এইসব বিষয় দেখলে মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশ সুরক্ষার জন্য কোনো প্রধানমন্ত্রীরই দায়িত্ব নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত বিমান বাহিনীর স্লোগান যেন পরিণত হয়েছে ফাঁকা বলিতে। বর্তমানে বাংলাদেশের হাতে 8টি মিগ-29 যুদ্ধবিমান থাকলেও তার মধ্যে অর্ধেকের বেশি নষ্ট। বর্তমানে 2টি হয়তো যুদ্ধবিমান ঠিক রয়েছে, আর এই 2টি প্রতি বছর স্বাধীনতা প্যারেডে অনুষ্ঠানে ভেলকি দেখায়। যেন দেখে মনে হয় এই 2টি বিমান শুধুমাত্র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাখা হয়েছে, যে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা অনুষ্ঠান হবে আর এই 2টি বিমান নিয়ে এসে শোডাউন করবে বাংলাদেশ। এই প্যারেড অনুষ্ঠানে দেখানো ছাড়া আর হয়তো কোনো কাজ নেই এই যুদ্ধবিমানগুলোর। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দিকে খেয়াল করুন। তারা এই মিগ-29 যেগুলো 60-এর দশকের, এগুলোকে দেখে হাততালি দিচ্ছে। এদেরকে দেখলে আসলে মনে হয় যে আসলে এরা কেন এখানে বসে আছে। তাদের নিজেদেরও কি লজ্জা করে না এইসব বিমান জনগণের সামনে তুলে ধরতে এবং সারা বিশ্ববাসীকে দেখাতে? যখন বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছিল তখন কিন্তু প্রায় 43টি নতুন যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু যখনই তারেক রহমান আবার বাংলাদেশের ক্ষমতায় বসেছে তখন এইসব যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আমরা কোনো আলোচনাই দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশ বিমান বাহিনী কিছু ভালো কাজ করেছে, তার মধ্যে একটি অন্যতম হলো KX-2 নামক 2টি ড্রোন তৈরি করা। এই KX-2 ড্রোনগুলো আসলে কতটা শক্তিশালী বা এদের সক্ষমতা কতটুকু সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বা এগুলো সম্পর্কে তেমন কোনো তথ্য অনলাইনে পাওয়া যায় না। তবে বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু প্রথমবার এই ধরনের ড্রোন তৈরি করেছে, এটাই অনেক কিছু। আপনারা এখন স্ক্রিনে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্বভাবে তৈরি সেসব ড্রোনকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের এই জাতীয় প্যারেডে বাংলাদেশ বিমান বাহিনীর মিগ-29 ছাড়াও ছিল আধুনিক যুদ্ধবিমান F-7 BGI। আসলে এগুলোকে আধুনিক বললে আধুনিক যে শব্দটা রয়েছে সেটার মানসম্মান নষ্ট হবে। এগুলোকে বলতে হবে যে আদিম যুগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফাইটার জেট।
2026 সালে এসেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সবথেকে বেশি যে ফাইটার জেটটি রয়েছে সেটি হলো F7 মডেলের যুদ্ধবিমান। এই বিমানগুলো মাঝে মধ্যে আলো খেতে অনেক সময় বিল্ডিংয়ের উপরে ক্র্যাশ করে, তারপরে বিমানগুলোকে সবথেকে বেশি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী। আপনারা এখন স্ক্রিনে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিশালী F7 বিজয়ের প্যারেড অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কীভাবে সারা বিশ্বকে তাদের শক্তি দেখাচ্ছে তা এখান থেকেই বোঝা যায়। বন্ধুরা, F7 বিজিআই ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আরও বেশ কিছু ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে, যেগুলো এই প্যারেড অনুষ্ঠানে ভেলকি দেখিয়েছে। মূলত বাংলাদেশের হাতে চাইনিজ কিছু ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে এবং রাশিয়ান কিছু এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ইয়াক 130 অন্যতম। এইসব বিমান যুদ্ধক্ষেত্রে কোনো কাজে লাগবে না, কিন্তু এরকম প্যারেড অনুষ্ঠানে এই বিমানগুলোর গুরুত্ব অপরিসীম, কারণ এগুলো তাদের পাছা দিয়ে লাল নীল ধোঁয়া বের করতে পারে। আর এসব ধোঁয়া যখন এরকম অনুষ্ঠানে বিমানগুলো ছাড়ে তখন সেগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এক কথায় এই প্যারেডের সবথেকে সুন্দর দৃশ্য ছিল এই বিমানগুলোর পিছন দিয়ে ধোঁয়া বের করার দৃশ্য। এই দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ট্রেনিং যুদ্ধবিমান হিসেবে ব্যবহার করে PT-6। আপনারা এখন স্ক্রিনে PT-6 মডেলের বিমানগুলোকে দেখতে পাচ্ছেন। এগুলোকে আকাশে দেখতে অনেক সুন্দর লাগে, যেন মনে হয় যে আকাশে কোনো ফড়িং উড়ছে। এদের সামনে থাকে একটি প্রপেলার, যেটা দিয়ে বাতাস বের হয় এবং বিমানগুলোকে আকাশে উঠতে সহায়তা করে। তবে এগুলোর একটি মূল বিষয় হলো এগুলো থেকে কিন্তু আক্রমণ করা যায়। মূলত এই PT-6 পিছনে যে পাইলটটি বসে বা যে সৈন্য বসে, সে চাইলে বিমানের এই পিছনের ককপিট খুলে সেখান থেকে হাত দ্বারা বোমা নিচে নিক্ষেপ করতে পারে। অর্থাৎ যুদ্ধের সময় এই বিমানটিকে মডিফাই করে যুদ্ধবিমানে রূপান্তরিত করা যেতে পারে। এবং এর পিছনে যে পাইলট বসবে সে চাইলে কিন্তু উপর থেকে বোমা নিচে নিক্ষেপ করে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করতে পারবে। বন্ধুরা, এছাড়াও বাংলাদেশের এই প্যারেড অনুষ্ঠানের সবথেকে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সিস্টেম। আপনারা হয়তো অনেকেই ফেসবুকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হাসি ঠাট্টা করেন। আসলে এটা কোনো হাসি ঠাট্টার বিষয় নয়, এটি অনেক সিরিয়াস বিষয়। কারণ কোনো দেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়। কারণ একটি দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, পদ্মা সেতু, বিভিন্ন সামরিক ঘাঁটি এবং ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন গুলশানের মতো এলাকা, এইসব এলাকার সুরক্ষায় কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশের হাতে আকাশ প্রতিরক্ষা হিসাবে রয়েছে চীনের তৈরি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। অর্থাৎ ধরুন ভারত কিংবা মিয়ানমার বাংলাদেশের ঢাকায় কোনো মিসাইল নিক্ষেপ করলো এবং সেই মিসাইলটি যখন একদম লক্ষ্যবস্তুতে আঘাত আনবে, ধরুন সংসদ ভবনে আঘাত আনবে, তখন মাত্র 15 কিলোমিটার দূর থেকে টের পাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি। এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেমটি মিসাইল ফায়ার করতে করতে শত্রুপক্ষের মিসাইল সরাসরি বাংলাদেশে হিট করবে বা সংসদ ভবন উড়িয়ে দেবে। এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর রেঞ্জ অনেক কম হওয়াতে এগুলো ঢাকা শহরে ব্যবহার করা যাবে না। ধরুন সংসদ ভবনের পাশে বাংলাদেশ এরকম একটি FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করলো। সে সময় শত্রুপক্ষ কোনো ড্রোন দ্বারা সংসদ ভবনে হামলা করতে চাইল, তখন যদি এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটিও মিসাইল নিক্ষেপ করা হয়, তাহলে সেটি যদি ড্রোনকে ধ্বংস করতে নাও পারে, সে কিন্তু এই 15 কিলোমিটার রেঞ্জের মধ্যেই পড়বে। অর্থাৎ ধরুন ঢাকা শহরের সংসদ ভবন এলাকায় এই মিসাইলটি ফায়ার করা হলো, শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করতে পারল না, কিন্তু এই মিসাইলটি তখন মোহাম্মদপুর কিংবা মিরপুরে পড়বে। যেহেতু এর রেঞ্জ অনেক কম, সেহেতু ঢাকা শহর নিজেই ধ্বংস হবে। অর্থাৎ শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন দ্বারা বাংলাদেশ ধ্বংস না হলেও নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই বাংলাদেশ ধ্বংস হবে। তাই বর্তমানে বাংলাদেশের উচিত খুবই দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা, যেগুলো লং রেঞ্জের হবে, অর্থাৎ যেগুলোর রেঞ্জ হবে 200 থেকে 300 কিলোমিটার, যেমন রয়েছে চীনের HQ-9B কিংবা রাশিয়ার তৈরি S-400। এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলে বাংলাদেশের ঢাকা শহর পুরোপুরি সুরক্ষিত থাকবে। এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলি, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু অস্ত্র আমার নজর করেছে। তার মধ্যে 2টি উল্লেখযোগ্য অস্ত্র হলো তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোনটিকে যতবারই দেখি ততবারই আমার ভাল লাগে, কারণ যুদ্ধক্ষেত্রে এগুলো অপরিসীম। তাই বাংলাদেশের উচিত হবে আরও বেশি সংখ্যক এই ধরনের ড্রোন ক্রয় করা। ড্রোন ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এইবার প্যারেড অনুষ্ঠানে নিজেদের সক্ষমতা দেখিয়েছে মিসাইলের মাধ্যমে। বাংলাদেশ এইবার প্যারেড অনুষ্ঠানে শো করেছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। আপনারা এখন স্ক্রিনে টাইগার মিসাইল সিস্টেমের সেই প্যারেড অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। এগুলোর রেঞ্জ 120 কিলোমিটার। যদিও এর রেঞ্জ অনেক কম, তারপরও আমাদের হাতে যে কিছু মিসাইল আছে, এটাই অনেক বড় কিছু। বন্ধুরা, এবার আসি যে ইরান ও পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের কী কী শিক্ষা নেওয়া উচিত। বন্ধুরা, এখানে কিন্তু বাংলাদেশের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা প্রথমে ইরানের কথা বলি। বন্ধুরা, ইরানের জিডিপি কিন্তু বাংলাদেশের থেকেও কম, তারপরও কিন্তু তারা সামরিক খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে। এছাড়াও ইরানের উপরে কিন্তু অনেক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
তারপরও কিন্তু ইরান বিভিন্ন ধরনের ড্রোন ও মিসাইল নিজেরাই তৈরি করে এবং এমন এমন সব আধুনিক অস্ত্র তৈরি করেছে যেগুলোর সামনে আমেরিকা ও ইসরায়েলও অসহায় হয়ে গেছে এবং ইরান এখনও বীরের মতো লড়াই করে যাচ্ছে। বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হারতে চলেছে ইরানের কাছে। এবার যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশের কিন্তু জিডিপি ইরানের চেয়ে অনেক বেশি। তাহলে এখন বাংলাদেশের অবস্থা এমন কেন? এর প্রধান কারণ হলো সামরিক খাতে বেশি একটা অর্থ ব্যয় না করা। বাংলাদেশ মনে করে আমাদের চারপাশে ভারত রয়েছে এবং একপাশে রয়েছে মিয়ানমার। আমরা তো কখনো সেসব দেশ দখল করতে যাব না, তাহলে আমরা কেন অস্ত্র ক্রয় করব? এছাড়াও বাংলাদেশের ব্যাপক দুর্নীতি এর জন্য দায়ী। বাংলাদেশ যখন কোনো সামরিক খাতে টেন্ডার ঘোষণা করে তখনই সেখান থেকে টাকা পয়সা লুটপাট হওয়া শুরু হয়। বন্ধুরা, আপনাদেরকে একটি গোপন তথ্য আমি জানিয়ে দিই। বাংলাদেশ বা অন্যান্য দেশ যখন অন্য কোনো দেশের কাছ থেকে কোনো গোপন অস্ত্র ক্রয় করে তখন তার মূল্য কত বা কত ডলার দিয়ে সেই অস্ত্রটি ক্রয় করা হচ্ছে সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য প্রকাশ করা হয় না। মূলত অনেকটা গোপনীয়তা রক্ষার জন্য এই কাজটি করা হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। মূলত বড় অ্যামাউন্টের অর্থ চুরি করার জন্য এই বিষয়গুলোকে গোপন করা হয়। আর দ্বিতীয়ত রয়েছে ভারত। ভারত বাংলাদেশের সব কিছুতেই নাক গলায়। বাংলাদেশ যখন যুদ্ধবিমান ক্রয় করতে যায় তখন পিছন থেকে কলকাঠি নাড়ে ভারত। ফলে বাংলাদেশ নতুন কোনো যুদ্ধবিমান ক্রয় করতে পারে না এবং বাংলাদেশ যখনই বড় কোনো সামরিক কেনাকাটা করতে যায় তখনই পিছন থেকে আঙুল দেয় ভারত, বিশেষ করে ভারতের ফলে বাংলাদেশের তখন আর কোনো সামরিক কেনাকাটা করা সম্ভব হয় না। এছাড়াও বাংলাদেশের ক্ষমতায় যারা রয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ভারতের দালাল। বাংলাদেশের নেতারা পারে শুধু বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেকে সুরক্ষিত রাখতে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ কীভাবে থাকবে তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে না বাংলাদেশের কোনো সরকার। আর এই দেশ থেকে যতদিন না দুর্নীতি শেষ হবে ততদিন এ জাতির উন্নতি সম্ভব নয়। আমরা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি। আমরা ইউনূসের মতো রাষ্ট্রনায়ককে ক্ষমতায় পেয়েছিলাম। ইউনূস সরকার 1 বছরে কিন্তু বাংলাদেশের সামরিক খাতে ব্যাপক অর্থ ব্যয় করেছিল এবং অনেক কিছু পাকিস্তানের কাছ থেকে ক্রয় করেছিল। কিন্তু যখনই আবার বাংলাদেশের ক্ষমতায় তারেক রহমান বসেছে তখন আবার শেখ হাসিনার মতো অবস্থায় শুরু হয়েছে। আমাদের বিষয়টা অনেকটা এমন যে আমরা এক স্বৈরশাসককে দেশ থেকে তাড়িয়েছি এবং আরেক স্বৈরশাসককে দেশের ক্ষমতায় বসিয়েছে। বর্তমান সরকার তারেক রহমানও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আকাশ সুরক্ষা বা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রয়েছে বাংলাদেশের অনেক সভাপতি, সহসভাপতি এবং অনেকের পাছাচাটা দালাল। তাই এই জাতির কখনো উন্নতি সম্ভব না যতক্ষণ না দেশের জনগণ মাঠে নামবে, যতক্ষণ না দেশের জনগণ সচেতন হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের চাটকার, এই ধরনের দালাল, এই ধরনের চারচাটি দলগুলো ক্ষমতায় থাকবে। তারা দেশের না করবে কোনো উন্নতি, না কিনবে কোনো সামরিক অস্ত্র, বরঞ্চ বাংলাদেশকে আরও ধ্বংসের মুখে ঠেলে দেবে। আমি আমার দেশকে ভালোবাসি, হ্যাঁ আমি বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি চাই আমাদের দেশের উন্নতি হোক, আমাদেরও নিজস্ব সামরিক সক্ষমতা থাকুক, যেন ভারতের মতো দেশও বাংলাদেশকে দেখে ভয় পায়। হয়তো এই ভিডিওটি তৈরি করার কারণে আমার নামে মামলাও হতে পারে, এমনকি আমি জেলেও যেতে পারি। তারপরও আমি আপনাদের সামনে সত্যটা তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।